এই হলো রঘুনাথপুর। আর এই রঘুনাথপুরে খুবই দিন দরিদ্র কাঠুরিয়া রামু তার ছোট্ট মেয়ে পাখি ও স্ত্রী সীতাকে নিয়ে বাস করত। মা, আজকে আমার জন্য মাছ রান্না করেছো তো মা? আজ কিন্তু আমি অন্য কোনো কিছু দিয়ে ভাত খাবো না মা। না রে মা পাখি, আজকে তো মাছ রান্না করতে পারিনি। ওই ডোবার ধারে কটা পালং শাক পেয়েছিলাম, সেটাই রান্না করেছি মা। আজকে একটু সোনামুখ করে খেয়ে নে রে পাখি। না মা, আমি মাছ ছাড়া ভাত খাবো না মা। আমি মাছ ছাড়া ভাত খাবো না। অমন করে না মা পাখি, তুমি না আমার লক্ষ্মী মেয়ে, আজ একটু কষ্ট করে খেয়ে নে রে মা, আর বায়না করিস না। কাল দেখিস তোর জন্যে যেখান থেকে পারি মাছ আমি নিয়ে আসবই মা। নে এখন সোনামুখ করে দুটো খেয়ে নে দেখি। ঠিক আছে বাবা, আজকে আমি খেয়ে নিচ্ছি, কিন্তু তুমি যদি কালকে আমাকে মাছ এনে না দাও, আমি কিন্তু আর কোনোদিনও ভাত খাবো না, এই আমি বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, পাগলি মেয়ে একটা। এরপর রামু ও পাখি খাওয়া শুরু করে। তারা যখন খাচ্ছিল তখন তাদের দরজার বাইরে থেকে কেউ জোরে জোরে চিৎকার করে তাদের ডাকছিল। এই রামু, বাড়িতে আছিস নাকি? কখন থেকে ডাকছি, বলি কানের মাথা খেয়েছিস নাকি? ভালোই এখনো বাইরে বেরিয়ে আয়, না হলে কিন্তু তোকে আমি দেখে নেব। কি গো, বাইরে এত চিল্লামিল্লি কে করছে? আর গলাটা শুনে তো মোড়ল মশাইয়ের গলা মনে হচ্ছে, তাই না? দাঁড়াও গিন্নি, আমি বাইরে যে দেখি যে কে এইভাবে আমাকে ডাকছে। এরপর রামু খাওয়া ছেড়ে উঠে বাইরে যায় এটা দেখার জন্যে যে কে তাকে ডাকছে। এ কি, মোড়ল মশাই আপনি? প্রণাম মোড়ল মশাই, কি সৌভাগ্য আমার যে আপনি আপনার পায়ের ধুলো আমার বাড়িতে দিয়েছেন। মোড়ল মশাই, আপনার আজ্ঞা হলে জানতে পারি যে আপনি আমার বাড়িতে কেন এসেছেন? এই রামু, তুই আমার মাথায় তেল দেওয়া একটু বন্ধ কর। আর তুই বুঝতে পারছিস না যে আমি তোর বাড়িতে কেন এসেছি? কিছুদিন আগে যে আমার কাছ থেকে ধার নিয়েছিস, সেই কথা কি তুই ভুলে গেছিস? না মোড়ল মশাই, আমার সেই টাকার কথা মনে আছে। আমাকে আর কয়টা দিন সময় দিন, আমি আপনার টাকা ঠিক শোধ করে দেব। আমি আর কোনো অজুহাত শুনতে চাই না। তুই আজই আমার টাকা দে, না হলে এই ঘর ছেড়ে বেরিয়ে যা। এমন করবেন না মোড়ল মশাই, আমাদের ঘর থেকে বের করে দিলে আমি যে বউ বাচ্চা নিয়ে পথে বসবো মোড়ল মশাই। আপনি এমনটা করবেন না, আপনার পা দুটো ধরি মোড়ল মশাই। মোড়ল মশাই, আমাদের কোলে ছোট্ট একটা বাচ্চা, আর ওকে দুবেলা দুমুঠো ঠিক মতো খেতেও দিতে পারি না। আমাদের খুব অভাব মোড়ল মশাই, দয়া করে আর কটা দিন সময় দিন। দয়া করে একটু করুণা করুন আমাদের উপরে। তোমাদের এই নাটক বন্ধ করা তা। এই রামু, তুই বাড়ি থেকে বেরোবি নাকি লাঠিয়াল দেখে তোর বউ বাচ্চা সমেত মারতে মারতে এখান থেকে বের করবো? না মোড়ল মশাই, আমাকে যা ইচ্ছা করুন, কিন্তু আমার বউ বাচ্চাকে ছেড়ে দিন। আচ্ছা ঠিক আছে, আমি তো টাকা দিতে পারছি না, তাই আপনি আমার বাড়িটাই বন্ধক রাখুন। আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। যেদিন আপনার ধার শোধ করতে পারবো সেই দিন আবার এই বাড়িতে ফিরে আসবো। হ্যাঁ, এই কথাটা মাথায় ঢুকিয়ে রাখিস। আজকে এই বাড়ি খালি কর। এই বলে মোড়ল সেখান থেকে চলে যায়। আর তারপর রামু তার বউ বাচ্চা নিয়ে তাদের যে যে জিনিসগুলো প্রয়োজনীয় সেগুলো পোটলাতে বেঁধে বাড়ি ছাড়ার জন্যে তৈরি হয় আর বেরিয়ে পড়ে এক অজানা অস্থায়ী ভবিষ্যতের দিকে। রামু এই গ্রাম ও লোকালয় থেকে অনেক দূরে পূবের জঙ্গলে চলে যায়। বাবা, আমাকে আর কত হাঁটতে হবে? আর আমরা কোথায় চলে এলাম বাবা? আমার যে খুব ভয় করছে। এখানে বাঘ ভাল্লুক নেই তো বাবা? কোনো ভয় নেই মা, আমি তো আছি তোমার সাথে। আর জঙ্গলের বেশি গভীরে যাব না, একটা থাকার মতো জায়গা পেয়ে গেলেই আর কোনো চিন্তা নেই। বেশ কিছুক্ষণ হাঁটার পরে তারা একটা বট গাছের নিচে যেয়ে দাঁড়ায় এবং রামু ঠিক করে যে সে তার বউ বাচ্চা নিয়ে ওই বট গাছের নিচেই আশ্রয় নেবে। গিন্নি, দেখতে পাচ্ছ
এই বট গাছটা কেমন ঝাঁকড়ানো। এই বট গাছের নিচে আশ্রয় নিলে অনেক ঝড় বৃষ্টি থেকেও আমরা বাঁচতে পারবো। তাই ভাবছি এখানেই ঘর বানিয়ে কয়দিন থাকবো। আচ্ছা তাই হবে খন। সন্ধ্যা নামতে বসলো আর সারাদিন আমার মেয়েটা কিছুই খেলো না। তাড়াতাড়ি যাও দেখিনি, জঙ্গল থেকে কটা কাঠ কেটে নিয়ে এসো, আমি তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিই। হ্যাঁ গিন্নি, তাই ভালো হবে। যাই, আমি জঙ্গল থেকে কটা কাঠ কেটে নিয়ে আসি। রামু কাঠ কাটার জন্যে জঙ্গলের একদম গভীরে চলে যায় আর সেখান থেকে একটা শুকনো গাছের ডাল কাটতে থাকে। কাঠ কাটা হয়ে গেলে রামু তাড়াতাড়ি সন্ধ্যা নামার আগে সেখান থেকে চলে যায়। সারা দিন অভুক্ত থেকে রামুর স্ত্রী আর রামুর ছোট্ট মেয়ে পাখি অসহায়ের মতো সেই বটগাছের নিচে বসেছিল। এই নে রে বউ, কাঠ এনেছি। এইবার তাড়াতাড়ি রান্না বসা তুই। আমার মেয়েটা যে আর খিদের জ্বালা সহ্য করতে পারছে না। এরপর দেখতে দেখতেই সন্ধ্যা নেমে যায় আর জঙ্গল কালো অন্ধকারে ঢেকে যায়। ও মামা, আমাদের আর কতদিন এই জঙ্গলে থাকতে হবে? দেখো না, চারিদিকে কেমন জন্তু জানোয়ারেরা ডাকছে। আমার যে খুব ভয় করছে। আমি বাড়ি যাব মা, আমি এখানে থাকবো না। আর বেশি দিন নয় মা, 1-2 দিন পরেই আমরা চলে যাব আবার আমাদের বাড়ি। হ্যাঁ পাখি, মোড়ল মশাই টাকাটা শোধ করে দিয়েই আমরা আবার বাড়িতে চলে যাব। তখন তুমি আবার বাড়িতে থেকো। এখন একটু কষ্ট করে থাকো মা এখানে। এরপর রাত আরো ভারী হয় আর তারপরে রাম, পাখি আর সীতা খেয়ে ঘুমিয়ে পড়ে। তারা তো ঘুমাচ্ছিল, কিন্তু সেই সময় এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। তারা যে বটগাছের নিচে আশ্রয় নিয়েছিল, আসলে সেই বটগাছে থাকতো এক ব্রহ্মদৈত্য। সারা দিন জঙ্গলের মানুষ ও পশু পাখি খেয়ে বেড়াতো আর রাত হলেই সে তার বটগাছে ফিরে আসতো। কি ব্যাপার? কেমন যেন একটা মানুষ মানুষ গন্ধ পাচ্ছি। আরে তাই তো, ওই গাছের নিচে 3টে মানুষের বাচ্চা শুয়ে আছে না? ব্রহ্মদত্তের এমন বিকট আওয়াজ শুনে তাদের ঘুম ভেঙে যায় এবং তারা ওঠার পরে ব্রহ্মদৈত্যের এই ভয়ঙ্কর রূপ দেখে ভয়ে কাঁপতে থাকে। এই, তোরা কারা রে? আর এই জঙ্গলে কি করতে এসেছিস? জানিস না এটা আমার জঙ্গল? তা বাবা ভালোই করেছিস, অনেক দিন মানুষের মাংস খাওয়া হয় না। আজকে তোদের 3টের ঘাড় মোটকে আমি মানুষের রক্ত খাবো। ব্রহ্মদৈত্য মশাই, দয়া করে আমাদের খাবেন না ব্রহ্মদৈত্য মশাই। আমি শুনেছি ব্রহ্মদৈত্যরা নাকি ভালো মানুষদের ছেড়ে দেয়। এরপর রামু তার সাথে ঘটে যাওয়া সব কথাই ব্রহ্মদৈত্যকে খুলে বলল আর ব্রহ্মদৈত্যও তাদের জীবনের এই অসহায় পরিণতি দেখে খুব কষ্ট পেল। আহারে বাছা, তোদের জীবনের কত কষ্ট। আর তুই খুব সৎ রে রামু, তোর পরিবারের জন্য তুই সব কিছু করতে পারিস। তাই আমি তোদের আর খাবো না রে। শোন রামু, তোদের উপরে আমার খুব মায়া হয়েছে। তোদের জীবনে আর কোনো কষ্ট থাকবে না। আমি তোকে একটা জাদুর ইচ্ছাধারী প্রদীপ দিচ্ছি। এই প্রদীপকে সামনে রেখে তুই তোর মনের ইচ্ছা প্রকাশ করলে তোর ইচ্ছা সঙ্গে সঙ্গেই পূরণ হবে। কিন্তু এটা মাথায় রাখিস, এই প্রদীপ যেন কোনো খারাপ মানুষের হাতে না পড়ে। কোনো খারাপ মানুষের হাতে পড়লে তার কিন্তু মৃত্যুও হয়ে যেতে পারে। এরপর মন্ত্র বলে ব্রহ্মদৈত্য তার হাতে একটা জাদুর প্রদীপ আনে আর সেই জাদুর প্রদীপ সে রামুকে দেয়। ক্রিং ব্রিং ক্রিং ব্রিং, আয় জাদুর প্রদীপ, আয় জাদুর প্রদীপ, চলে আয়। ব্রহ্মদৈত্য তার হাতে একটা জাদুর প্রদীপ আনে আর সেই জাদুর প্রদীপ সে রামুকে দেয় আর তারপরে ব্রহ্মদৈত্য অদৃশ্য হয়ে যায়। গিগো, একটু পরীক্ষা করে দেখো তো, সত্যি সত্যি এটা জাদু প্রদীপ কিনা। হ্যাঁ গিন্নি, তুমি ঠিক কথা বলেছো। এই প্রদীপটার কাছে আমি এক ঘোড়া সোনার মোহর চেয়ে দেখি। জাদুর প্রদীপ, জাদুর প্রদীপ বন্ধু, আমার এক ঘোড়া সোনার মোহরের খুব প্রয়োজন। তুমি আমাকে এক ঘোড়া সোনার মোহর দাও না। এটা বলতে না বলতেই কিছুক্ষণের মধ্যেই
সত্যি সত্যি এক ঘোড়া সোনার মোহর জাদু প্রদীপ থেকে বেরিয়ে আসে। সত্যি তো গিন্নি, দেখো এক ঘোড়া সোনার মোহর বেরিয়ে এসছে। ভগবান এতদিন পর মুখ তুলে চেয়েছেন। আমি কালই যাব ওই মোড়লের কাছে, আর যে আমার সব ঋণ দেনা আমি শোধ করে আসব। পরের দিন সকালে রামও সেই এক ঘোড়া সোনার মোহর নিয়ে মোড়লের বাড়িতে যায়। এই নিন মোড়ল মশাই, আপনার সব ধার দেনা কিন্তু আমি শোধ করে গেলাম। এইবার কিন্তু তাহলে আমি আমার বাড়িতে ফিরে যাচ্ছি। আপনি আর আমাকে আমার বাড়ি থেকে বার করতে পারবেন না। সামনে এত মোহর দেখে মোড়লের চোখ লোভে জলজল করে ওঠে। আরে ভাই রামু, তুই এতগুলো মোহর কোথা থেকে পেলি? সে এক অলৌকিক ঘটনা মোড়ল মশাই। এরপর রামু তার সাথে ঘটে যাওয়া সেই অলৌকিক ঘটনার কথা মোড়লের সাথে সব বলে, আর তারপরে সেখান থেকে চলে আসে। রামুর মুখে ওই জাদু প্রদীপের কথা শুনে মোড়লের সেটা চুরি করার ইচ্ছা জাগে। আরে বোকা রামু, আমার সাথে সব বলে দিলি। এইবার দেখিস ওই জাদুর প্রদীপ শুধু আমার হবে, শুধুই আমার। রাতের বেলা যখন সব মানুষজন ঘুমের ঘোরে চলে যায়, তখনই একা মোড়ল মশাই গ্রামের পথ দিয়ে হেঁটে হেঁটে রামুর বাড়িতে যায়। আর রামুর বাড়িতে যেয়ে রামুরা তখন অঘরে ঘুমাচ্ছিল। আর তখন মোড়ল মশাই তাদের ঘরে ঢুকে চুপি চুপি সেই জাদুর প্রদীপ নিয়ে পালিয়ে আসে। এই জাদুর প্রদীপ, এক্ষুনি আমাকে বস্তা বস্তা হিরে দে, না হলে কিন্তু তোকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেব। এই কে রে? আমাকে ঘুম থেকে জাগাস, সেটার আজকে ঘাড় মোটকে রক্ত খাবো। মোড়লের ব্রহ্মদৈত্যকে দেখে ভয়ে প্রাণ হারানোর উপক্রম হয়, আর সে প্রাণ ভয়ে দৌড়ে পালায় রামুর বাড়ির দিকে। বাঁচাও, কেউ আমাকে এই ভূতের হাত থেকে বাঁচাও, 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 কেউ আমাকে এই ভূতের হাত থেকে বাঁচাও, বাঁচাও। রামু ভাই, তোর পা দুটো ধরি ভাই, আজকে এই ভূতের হাত থেকে আমাকে বাঁচিয়ে নে। আমি তোর প্রদীপ চুরি করেছি রে রামু, আমি আর এমন কাজ কোনোদিনও করবো না রামু, আমাকে এইবারের মতো বাঁচিয়ে নে ভাই। আমি জানি মোড়ল মশাই যে আপনি আমার প্রদীপ চুরি করেছেন, কিন্তু আপনি যখন আমার কাছে ক্ষমা চাইছেন, ভুল স্বীকার করছেন, তখন আমি আপনাকে বাঁচানোর চেষ্টা করছি। বন্ধু ব্রহ্মদৈত্য, তুমি মোড়ল মশাইকে ছেড়ে দাও। উনি ওনার ভুল বুঝতে পেরেছেন, আর ওনাকে কোনো শাস্তি তুমি দিও না ব্রহ্মদৈত্য। ঠিক আছে রামু, তুমি যখন বলছো সেই জন্য আমি এই বুড়োটাকে ছেড়ে দিলাম, না হলে এর আজকে ঘাড় মোটকে রক্ত খেয়েই আমি ছাড়তাম। বিদায় বন্ধু, ভালো থেকো তুমি। আর কোনোদিন যদি দরকার পড়ে তাহলে এই বন্ধুর কথা মনে করো একবার। এই বলে ব্রহ্মদৈত্য সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। বাবা রামু, তুমি আজকে আমার চোখ খুলে দিলে। আমি তোমাকে এত বড় বিপদের মুখে ঠেলে দিলাম, আর তবুও তুমি আমাকে ক্ষমা করে দিলে। আমি অর্থের লোভে অনেক বড় পাপ করেছি, আর সেই পাপের প্রায়শ্চিত্ত আমি করতে চাই। আমার তো কোনো সন্তান নেই, তাই আজ থেকে তুমিই আমার সন্তান, আর আমার যাবতীয় সম্পত্তি আজ থেকে আমি তোমার নামে লিখে দিলাম। আর এরপর থেকেই রামুর সততা আর ব্রহ্মদৈত্যের জাদুর প্রদীপের সাহায্যে রামু এক গরিব কাঠুরিয়া থেকে সেই গ্রামেরই জমিদার হয়ে গেল।